শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনে একটা জিনিস ব্রেক করব। কি বলুন তো, এই যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া জুড়ে রিভিউ মিটিং হবে, বিসিসিআই এর পারফরমেন্স নিয়ে কথা বলা হবে, ইন্ডিয়ান টিমের কিরকম পারফরমেন্স সেটা নিয়ে কাঠগড়ায় তোলা হবে অনেকে। এটাও আমি দেখলাম বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইটে যে গৌতম গম্ভীরের চাকরিও চলে যেতে পারে। এবার আপনাদের বলি যে এই রিভিউ মিটিং এর এজেন্ডাটা কি, সেটা আজকে বলবো, এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আর কি কি বিষয়ে যাতে মানে এর পরে পুনরাবৃত্তি না হয় ভারতীয় ক্রিকেটারদের দ্বারা, সেই জন্য কি কি স্টেপ নেওয়া হতে পারে সেগুলো কিন্তু আজকে ফাঁস করবো এই স্টেডিয়াম বুলেটিনে। বলে রাখি যে বিসিসিআই এর এই রিভিউ মিটিং আগস্টের প্রথম সপ্তাহে হওয়ার কথা, যেটা আমরা জানতে পারছি শীর্ষ কর্তার তরফ থেকে। এবং এটাও বলে রাখি যে এই রিভিউ মিটিং এ যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডে যেটা করেছে ভারতীয় দল, মানে আয়ারল্যান্ডে গিয়ে খুব কম সময়ের মধ্যে দিয়ে তারা খেলতে নেমেছে, সেটা যাতে না হয় সেটার একটা প্রিপারেশন কিন্তু নেবে। আগামী যে নিউজিল্যান্ড সফর হচ্ছে, আমি একটু যদি বলে দিই, নিউজিল্যান্ড সফর 22শে অক্টোবর থেকে শুরু এবং 1 ডিসেম্বর পর্যন্ত এই নিউজিল্যান্ড সফর চলবে। নিউজিল্যান্ড সফরে মানে যে তারিখটা ঠিক হয়েছিল, ভারতীয় দল যাওয়ার কথা ছিল যে তারিখে, তার অনেক আগেই কিন্তু নিউজিল্যান্ডে পাঠানো হবে এমনটাই খবর আসছে। এবং রিভিউ মিটিং এ এটাই কিন্তু মানে নির্ধারিত হবে যে কবে পাঠানো হবে এবং কি কি স্টেপ, মানে স্টেপ বলতে গেলে 1 নম্বর স্টেপ যদি বলি তাহলে ভারতীয় দলকে যাতে এরকম বিপর্যয়ের মুখে পড়তে না হয়। 1997 দক্ষিণ আফ্রিকা সফর মনে করে দেখুন না, ভারতীয় দল সাউথ আফ্রিকাতে গিয়ে একদম একেবারে জঘন্য অবস্থায় পড়ে, 66টা অল আউট হয়ে যায়। আমি যদি ঠিকঠাক রিকালেক্ট করতে পারি মেমোরি, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা প্রথম কিংস স্মিথ ডারবানের টেস্টে। তো সেই মানে সেটা তো অনেক আগের কথা। 2026-এও যাতে এরকম কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে পড়তে না হয়, সেই জন্য নিউজিল্যান্ড সফরে অনেক আগেই ভারতীয় দলকে পাঠানো হবে। এবার আপনারা বলবেন যে ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে, ওয়েস্ট ইন্ডিজের মানে টিম ভারতে আসবে, তারা T20 ওডিআই খেলবে, তো তাহলে কি করে আগে পাঠাবে? আমি বলে রাখি যে ভারতের আর ওয়েস্ট ইন্ডিজের এই দুটি দলের সিরিজ 27শে সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর, মানে ওডিআই সিরিজ আগে, তারপরে T20 সিরিজ। ওডিআই টিমে যারা যারা ফ্রি হয়ে যাচ্ছে তাদেরকে আগে পাঠানোর ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর বলে রাখি যে 17ই অক্টোবর শেষ T20 ম্যাচ, এবং তারপরে 22শে অক্টোবর প্রথম T20 ম্যাচ নিউজিল্যান্ডে। অর্থাৎ T20 টিম সেই মানে যখন যাওয়ার তখনই যাবে, ওডিআই টিমকে মানে রোহিত বিরাটদের আগে পাঠানোর একটা পরিকল্পনা চলছে এবং রিভিউ মিটিং এ সেটা আলোচনা হবে। একই সঙ্গে যেটা বলা হবে যে এই সাপোর্টিং স্টাফ, এটা নিয়েও আলোচনা হওয়ার কথা না, হবে অবশ্যই। আপনারা জানেন, আমি এর আগেও বলছি, রায়ান টেন্ডুলকার যিনি নাকি ভারতীয় দলের সহকারী কোচ, তার টার্ম শেষ হয়ে গেছে, 2 বছরের টার্ম শেষ হয়ে গেছে। আমরা যা জানতে পারছি তার মেয়াদ কিন্তু আর বাড়ানো হবে না। তিনি নিজেও চান না, তার ব্যক্তিগত কারণ তিনি দেখিয়েছেন, এবং তাকে হয়তো বিদায় জানাবে বিসিসিআই। এবং অপরদিকে টি দিলীপ 3টি আইসিসি টুর্নামেন্টের সঙ্গে কিন্তু যুক্ত ভারতীয় দলে। তিনি ফিল্ডিং কোচ 2023 মানে রাহুল দ্রাবিড়ের সময় থেকে তিনি যুক্ত। 2024 T20 ওয়ার্ল্ড কাপ, 2026 T20 ওয়ার্ল্ড কাপেও তিনি কিন্তু ছিলেন, এবং বেস্ট ফিল্ডার মেডেল যেটা শুরু হয়েছে সেটা কিন্তু এই টি দিলীপের হাত ধরেই হয়েছে। তার মেয়াদও শেষ হচ্ছে, তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, টি দিলীপকে সম্ভবত রেখে দেওয়া হতে পারে। আর গম্ভীর গিলকে নিয়ে কোনো প্রশ্নই নেই, যেটা মূল বিষয়। গম্ভীরের চাকরি থাকছে কি থাকছে না বলে যে এত হইচই চলছে, আপনারা নিশ্চিন্তে থাকুন, গৌতম গম্ভীরই ভারতীয় দলের কোচ থাকছেন। এবং গৌতম গম্ভীর আগামী 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকবেন, যা খুশি হয়ে যাক। এর যদি তাকে সরানো হতো, মানে যদি সরানোর পরিকল্পনা হতো, তাহলে কিন্তু এর আগেই সরিয়ে ফেলা হতো গৌতম গম্ভীরকে। তাই তাকে রাখাই হবে, তাকে তার দলে থাকা নিয়ে কোনো রকম কনফিউশন নেই। আরেকবার বলে দিচ্ছি যে এই রিভিউ মিটিং এ কারা কারা থাকতে পারেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, যিনি পৌরোহিত্য করবেন এই মিটিং এর, এবং একই সঙ্গে
সিলেক্টররা থাকবেন, সিলেক্টরদের মধ্যে নির্বাচক প্রধান নাম জিত আগারকার থাকবেন, গৌতম গম্ভীর থাকবেন, শ্রেয়াস আইয়ার যিনি টি-20 দলের ক্যাপ্টেন তিনি থাকবেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতলেও ভারত এর আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে খারাপ পারফরমেন্স সেটার একটা প্রশ্ন তাকে করা হতে পারে। একই সঙ্গে শুভমান গিল থাকবেন। তবে জানিয়ে রাখি, গিল আর গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু কোনো রকম কনফিউশন নেই, তারা যেমন কাজ করছেন তেমনই কাজ করে যাবেন। এবার আসি একটু টিম সিলেকশনের দিক থেকে। টিম সিলেকশনে আমরা যা এখনো পর্যন্ত জানতে পারছি যে শ্রীলঙ্কায় দুটি টেস্ট ম্যাচ হবে, সেখানে কি কি মানে কারা কারা আসতে পারেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, নীতিশ কুমার রেড্ডি ফিট নন, ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টের জন্য আনঅ্যাভেলেবেল, এবং দ্বিতীয় টেস্টের আগে তিনি ফিট কিনা সেটা অবশ্যই বিসিসিআই দেখবে, এবং সেখানে সেন্টার অফ এক্সেলেন্স থেকে যদি তিনি ফিট সার্টিফিকেট পান তাহলেই কিন্তু তাকে নেওয়া হবে। জসপ্রীত বুমরার আমরা যা খবর পাচ্ছি জুলাই 30 পর্যন্ত তাকে রেস্ট দেওয়া হয়েছে, এবং তারপরে অ্যাসেসমেন্ট হবে। ফিটনেস রিমেন্স সাবজেক্ট টু অ্যাসেসমেন্ট। সাই সুদর্শন বলে রাখে যে তিনি দ্রুত সুস্থ হচ্ছেন, তবে তারও ফিটনেস রিমেন্স সাবজেক্ট টু অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে মানে কারা কিরকম পর্যায়ে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা, সেটা একটা আপনাদের জিস্ট দিলাম। আর এরপর যেটা নিয়ে আলোচনা করব, অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি, যেটা মেইন এজেন্ডা আজকের যে রিভিউ মিটিং এ এজেন্ডা ফাঁস করবো বলেছিলাম, সেটা কিন্তু বলে দিয়েছি যে কারা মানে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং কারা কারা থাকতে পারেন এই রিভিউ মিটিং এ, এবং গৌতম গম্ভীরের চাকরি থাকছে কি থাকছে না সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি। এবং আজকে এই সময় দাঁড়িয়ে বলে রাখি যে ভারত জিম্বাবুয়ে যে টি-20 সিরিজ হচ্ছে সেই সিরিজ জিতে গিয়েছে ভারতীয় দল। আর শেষ দিনও ওই বৈভব সূর্যবংশী 15 বছরের একদম বালক বললেও খুব একটা উত্তক্তি হবে না, 15 বছরের এই বালককে দেখার জন্য বা কিশোরকে দেখার জন্য একদম জিম্বাবুয়ের হারারে কিন্তু পরিপূর্ণ। আর আজকে দুর্ধর্ষ একটি ইনিংস খেলেছেন, যে শটগুলো তিনি মেরেছেন, মুজার আবানিকে যে পুল শটটা মেরেছিলেন, বা সিকান্দার রাজাকে যে ড্যান্সিং অন দ্য ট্র্যাক এসে স্ট্রেটে 102 মিটারের 6 মেরেছেন, সেটা কিন্তু মনে রাখবে হারারে। এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের জয়। আর একই সঙ্গে এই বৈভব সূর্যবংশীর পারফরমেন্স অবশেষে মানে ভারতীয় টিম কিন্তু ভালোভাবে সাইন অফ করছে, এটুকু বলা যেতেই পারে। এবারে বলে রাখি যে কমনওয়েলথ গেমসের একটা খবর অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে যে ভারোত্তোলনে ঋষিকান্ত সিং ভারতীয় দলের তিনি পদক জিতেছেন, তিনি রূপোর পদক জিতেছেন। আমরা যে খবর এই মুহূর্তে পাচ্ছি 264 কেজি ভার উত্তোলন করেন তিনি, এবং একই সঙ্গে তাকে ছাপিয়ে যায় মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনিক বিন কাসদান, তিনি 273 কেজি ভার উত্তোলন করেন। আর একবার বলছি যে 60 কেজি ভারোত্তোলনে বিভাগে ভারতীয় দলের তরফ থেকে ঋষিকান্ত সিং রূপোর পদক জেতেন, এবং তাকে অবশ্যই অভিনন্দন স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে। শেষ করছি আজ স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।